ভোটের দামামা বেজেই গেল। নির্বাচন কমিশন ভোট ঘোষণা করে দিয়েছে, আর এখন আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুলিশ নেই। এবার আস্তে আস্তে তার প্রিয় পুলিশ কর্তারা সকলে সরে যাবেন। ভোট ঘোষণার পরেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব বদল করে দিয়েছে নির্বাচন কমিশন। আমি বারবার বলেছি যে নির্বাচন কমিশন ভোট এবার অন্য রকম করতে চাইছে। গোটা দেশে যেভাবে শান্তিপূর্ণ ভোট হয়, সকলে যেমন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেইভাবেই এবার বাংলায় ভোট হবে, এটা কমিশন একরকম সিদ্ধান্ত নিয়েছে। এবং কমিশনের কাছে বাংলায় সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনটা একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। তার জন্য আমি অনেক কিছু বলেছিলাম, নির্বাচন কমিশন অনেক নতুন নতুন সিদ্ধান্ত নিতে চলেছে এবং সেগুলো নিচ্ছে। আমি আজকে আপনাদের বলে দেবো, আমি যেগুলো বলেছিলাম সেগুলো অনেকটা কেন সবটাই প্রায় আর করতে চলেছে নির্বাচন কমিশন। আর তাতে পিসি ভাইপোর কপালে কিন্তু খুব চিন্তা। এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্ষী বলছে, এখন নির্বাচন কমিশন কি কঠিন কঠিন সিদ্ধান্ত নিল এবং কেন, তাতে পিসি ভাইপো কোম্পানি তৃণমূল কংগ্রেসের মাথায় দুশ্চিন্তা, সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্ষী বলছে। বন্ধুরা, আপনারা এতক্ষণে জেনে গিয়েছেন এ রাজ্যে 8 দফায় নয়, 7 দফায় নয়, 6 দফাতেও নয়, মাত্র 2 দফাতেই এবার নির্বাচন হবে। আমি বলেছিলাম এবার 1 দফা বা 2 দফায় নির্বাচন করার কথা ভাবছে, কিন্তু আমার একটা ভাবনা ছিল যে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের কিছুটা অংশ মিলিয়ে একটা প্রথম দফা হবে এবং তারপরে মধ্যবঙ্গের কিছুটা এবং দক্ষিণবঙ্গের কিছুটা মিলিয়ে দ্বিতীয় দফা হবে। কিন্তু এবার নির্বাচন কমিশন একেবারে ওপর থেকে নিচ অব্দি নেমে ঠিক একেবারে 152টা আসন কমপ্লিট হচ্ছে, ভোট হয়ে যাচ্ছে। প্রথম দফাতেই একেবারে পাহাড় থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের সাগর অব্দি নির্বাচন হয়ে যাচ্ছে। এরপরে 29 তারিখে 142টা। এবার দেখুন, এবার কিন্তু নির্বাচন কমিশন 6.5 কোটি ভোটারকে নিয়ে ভোট করতে চলেছে। মানে শেষ পর্যন্ত ভোট ঘোষণার সময় পর্যন্ত কিন্তু 60 লাখ যে বিবেচনাধীন তাদের ভোটাধিকার থাকছে না। একই সাথে প্রথম দিকে যে বাদ গিয়েছিল সেগুলো বাদ তো গেছেই। সব মিলিয়ে 1 কোটির ওপরেই ভোটার বাদ দিয়ে ভোট হচ্ছে, মানে মৃত জালি বাংলাদেশিরা ভোট দিতে পারছেন না। এবার একটা বিষয় আছে সুপ্রিম কোর্টের রায়। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যতক্ষণ না ভোট একেবারে নমিনেশন জমা পড়ছে ততদিন পর্যন্ত যাদের নাম তালিকায় আসবে তাদের নাম ঢুকতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই তালিকায় কত জনের নাম ঢুকবে সেটা নিয়ে আমরা অন্ধকারে। আমি আপনাদের বলছি এই 60,06,000-এর মধ্যে খুব বেশি হলে 10 লক্ষ, সেটাও হওয়া কঠিন আছে। কারণ আমি যা নির্বাচন কমিশন সূত্রে জানতে পেরেছি, বিচারপতিরা এখন তো বিবেচনা করছেন এই নামগুলোকে ঢোকানো যায় কিনা। তারাও তাদের সব নথি দেখে অবাক হয়ে যাচ্ছেন যে এইসব নথি নিয়ে কেউ ভোট করতে পারে। কিন্তু এই ভোট ঘোষণার মাত্র 55 মিনিট আগে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় আবার পুনরায় রাজ্যবাসীকে ঠকালেন। আমি সেই ঠকানোর কথাটা আপনাদের বলবো কিভাবে ঠকানো হয়েছে। তার আগে দেখুন এবার নির্বাচন কমিশন যে বড় সিদ্ধান্তগুলো নিয়েছে। দেখুন, মুখ্য সচিব বদলে গেছে, স্বরাষ্ট্র সচিব বদলে গেছেন, কলকাতার পুলিশ কমিশনার, রাজ্যের ডিজি, সব কিছু বদলে যাবে। যেখানে যেখানে তৃণমূলের কথা শোনা দলদাস পুলিশ অফিসার আছে তারা সবাই বদলে যাবে। সঙ্গে আমি একটা চিঠি আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই চিঠিটায় বলা হয়েছে 2019, 2021 এবং 2024 সালে ভোটের সময়, ভোটের আগে এবং ভোটের পরে, মানে ফল ঘোষণার পরে যেসব এলাকায় বিরোধীরা আক্রান্ত হয়েছে, যেসব এলাকায় বোমাবাজি হয়েছে, যেসব এলাকায় দুষ্কৃতি হামলা হয়েছে, সেখানে বন্দুক নিয়ে ছেলেখেলা হয়েছে, বোমাবাজি, রক্তারক্তি যেখানে যেখানে হয়েছে, প্রত্যেক জায়গার পুলিশ অফিসার কে ছিলেন
একেবারে ওসি আইসি লেভেলের, তাদের তালিকা নির্বাচন কমিশন চেয়েছে। এদের কাউকে ভোটের কাজেই এবার আর রাখা হবে না বলেই কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত। একটা বিচার করা হবে, সবাইকে বাদ দিলে হয়তো ভোট করা যাবে না, কিন্তু ইতিমধ্যেই ঠিক করা হয়েছে ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেশন টিম তৈরি করা হবে, যেটা কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশকে মিলিয়ে করা হবে। যেটা আমি বলেছিলাম যে 2জন করে নোডাল অফিসার থাকবেন, 4-5টা বুথ নিয়ে একটা সেক্টর হবে, সেখানে থাকবে যে কোনো জায়গায় গোলমাল হলে যাতে 15-20 মিনিটের মধ্যে সেখানে বাহিনী পৌঁছে যেতে পারে, সেই ব্যবস্থাও এবার করে রাখা হচ্ছে। তবে দেখুন, এই যে ব্রিগেড সমাবেশ ছিল সেদিনকে গিরিশ পার্কে যে গোলমাল, সেদিনকে সত্যি করেই তো পুলিশ আর কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহারই করেনি। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করলে সেদিন ওই গোলমালটা হতে পারতো না। সুতরাং এইভাবে যে কেন্দ্রীয় বাহিনী বসিয়ে রাখার চেষ্টা, এটা এ রাজ্যের পরম্পরা, কিন্তু এবার সেটা কমিশন হতে দেবে না, এটা ঠিক করে ফেলেছে। তার জন্য যে ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর সবকিছুই এখন কমিশনের হাতে। মুখ্যমন্ত্রী থাকবেন মুখ্যমন্ত্রী, কিন্তু ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার হয়ে গেছে সরকারটা। সেই অবস্থায় নতুন সিদ্ধান্ত শুনুন, একটা বুথে কত ভোট পড়লো, সেই যে মোট হিসাব, কত শতাংশ, কত পুরুষ, কত মহিলা, কত জালি ভোটার এসেছিল, এটার জন্য একটা 17C একটা ফর্ম পূরণ করতে হয়। এই ফর্ম পূরণ করা না পর্যন্ত প্রিসাইডিং অফিসাররা বুথ ছাড়তে পারবেন না। এটা এবারের ভোটে গোটা দেশে, শুধু পশ্চিমবঙ্গে না, পশ্চিমবঙ্গের জন্যই এত নিয়ম করতে হয়, কিন্তু এটা গোটা দেশে এটা নতুন নিয়ম লাগু করলো নির্বাচন কমিশন। মানে কেউ পরে বলতে পারবে না এখানে এত ভোটার তার থেকে বেশি ভোট পড়ে গেছে। অনেক সময় হয়, পরে কাউন্টিংয়ের সময় গিয়ে দেখা যায়, কিন্তু 17C ফর্ম একটা আছে, সেইটা পূরণ করে তবে প্রিসাইডিং অফিসার বুথ ছাড়তে পারবেন। প্রতি 2 ঘন্টা অন্তর, এটা আমি আগে বলেছিলাম, ইসিআই নেটে আপডেট করতে হবে কত শতাংশ বুথে ভোট পড়লো, কোন বুথে কত শতাংশ ভোট পড়লো, প্রতি 2 ঘন্টা অন্তর ইসিআই নেটে আপলোড করতে হবে। একই সঙ্গে নির্বাচন কমিশন যেটা করেছে, এসআইআর এর কাজে যারা ছিলেন বা রয়েছেন এখনো, ইআরও, বিএলও, এদের সকলের ভাতা বৃদ্ধি করা হয়েছে। এবারে যেটা হয়েছে যে ধরুন নির্বাচন কমিশন তো ভোটার তালিকা ঘোষণা করে দিয়েছে, এসআইআর এর পরে মৃতরা বাদ চলে গেছে, কিন্তু এই যে মাঝখানের সময়টা, এখানে বহু মানুষ মারা যাবেন, স্বাভাবিক, মৃত্যুই তো স্বাভাবিক। এই যে মৃত মানুষরা, তাদের নাম কিন্তু ভোটার তালিকায় থেকে যাচ্ছে, তাদের ভোটটা পড়ে যাবে না তো। তার জন্য ঠিক হয়েছে বুথ হিসাবে প্রতিটি বুথ ধরে ধরে আমাদের রাজ্যের যে ডেথ রেজিস্ট্রেশন আছে, কেউ মারা গেলে দাহ করার আগে বা সৎকার করার আগে যেখানে নথিভুক্ত করা হয়, তার সঙ্গে মিলিয়ে দেখা হবে যে ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কতজনের এই সময়ের মধ্যে মৃত্যু হলো। এছাড়া ঠিক করা হয়েছে যে একই এপিক নাম্বারে যদি একাধিক ব্যক্তি পাওয়া যায়, যেটা ভুল হতেই পারে কোটি কোটি ভোটারের মধ্যে, যদি এরকম পাওয়া যায় সেই ভোট দেওয়া যাবে না, সেটা বাতিল হয়ে যাবে। আমি আগেই বলেছিলাম নির্বাচন কমিশনার সেটা নতুন করে ঘোষণা করে দিয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 100% ওয়েবকাস্টিং, প্রতিটি বুথ স্পর্শকাতর, রাজ্যের 80,000-এর বেশি বুথে সর্বত্র ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকবে, সর্বত্র ওয়েবকাস্টিং হবে। আচ্ছা, আরও একটা তথ্য আমি বলেছিলাম যে কমিশন একটা নতুন সিদ্ধান্ত নিতে চলেছে, সেটাও চূড়ান্ত হয়েছে যে ভোট হয়ে গেল, এরপর কোনো প্রার্থী যদি বলেন যে আমার গণনা দেখে ইত্যাদি দেখে আমার মনে হচ্ছে ইভিএম ঠিক নেই, 7 দিন, ভোট মিটে যাওয়ার পর 7 দিন পর্যন্ত সময় থাকবে। তিনি যদি অভিযোগ করেন মোট যত ইভিএম তার কেন্দ্রে ব্যবহার হয়েছে তার 5% পরীক্ষা তিনি করতে পারবেন। মানে ওই ভিভিপ্যাটের সাথে মিলিয়ে দেখা হবে যে দুটোতেই সমান রয়েছে কিনা। 7 দিন পর্যন্ত সময়ের কথা আমি বলেছিলাম, সেটা 5% ক্ষেত্রে এটা করা যাবে, এটা বলেছে। কিন্তু সবচেয়ে বড় যেটা আমি আগেই চিঠিটা দেখিয়েছি, আরও একবার দেখাবো, যে 2019, 2021, 2024 এই 3টে নির্বাচনে এই রাজ্যে প্রচুর গোলমাল হয়, আপনারা জানেন। সেই গোলমালের সময় যে যে জায়গায় গোলমাল হয়েছিল, সেখানে যে পুলিশ কর্তারা দায়িত্বে ছিলেন তাদের কড়া ব্যবস্থা নিতে চলেছে কমিশন। তারা
ভোটের কাজ করতে পারবেন না। যেমন দেখুন, আমাদের রাজ্যের মুখ্য সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে। তার মানে মুখ্য সচিব কিন্তু এই সময়টায় ভোটের কোনো কাজই করতে পারবেন না। এবং আপনাদের জানিয়ে রাখি, একবার এই যে এনাকে সরানো হলো, তার মানে আগামী দিনে পশ্চিমবঙ্গে যত ভোট হবে পঞ্চায়েত নির্বাচন বাদে, সেটা রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে, নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে যত নির্বাচন হবে, কোনোদিনও কোনো ভোটে তিনি আর দায়িত্ব সামলাতে পারবেন না। এবার তো বলতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঠকানোর কথা, 15 বছর ধরে অনেক ঠকানো হয়েছে। বলা হয়েছিল যুবশ্রী দেওয়া হবে 13 বছর আগে, একটা টাকা কাউকে দেওয়া হয়নি। 13 বছর আগে বলা হয়েছিল 1500 টাকা করে বেকারদের ভাতা দেওয়া হবে, যুবশ্রী প্রকল্পে দেওয়া হয়নি। 13 বছর পরে সেই একই পরিমাণ টাকার দাম কমলেও সেই 1500 টাকাই দেওয়া হচ্ছে দৈনিক 50 টাকা হারে যুব সাথী নাম দিয়ে। আমার বুথ বলে একটা অনেক দিন আগে একটা প্রকল্প এনেছিল, সেই প্রকল্প কোনো কাজ হয়নি। আবার ভোটের আগে এই যে 10 লক্ষ টাকা করে প্রতি বুথে দেওয়া হয়েছে, সেটা আমাদের বুথ আমাদের সমাধান, তারও কোনো কাজ হয়নি, ঠকানো হয়েছে। প্রতিটি ক্ষেত্রে 2 কোটি চাকরি থেকে অনেক ঠকানো। কিন্তু শেষ দিন ভোট ঘোষণার 55 মিনিট আগে মুখ্যমন্ত্রী বলে দিলেন দিয়ে দেওয়া হবে। কোথা থেকে দেওয়া হবে? তার হাতে তো আর কোনো ক্ষমতা নেই। তিনি যাওয়ার আগে তো একটা সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়। এখন চাপ পড়ে গেল নতুন মুখ্য সচিব এবং অর্থ সচিবের ওপর। তারা কোথা থেকে টাকা জোগাড় করবেন? আদৌ তো টাকা নেই। তিনি কি ঠকালেন? সরকারি বিজ্ঞপ্তি ছাড়াই তিনি খুশি করতে পুরোহিতদের এবং মুয়াজ্জেম, মানে যারা ওই সকালবেলা ভোরের যে আজান হয়, আজানের ধ্বনি যারা শোনান, যারা মসজিদে থাকেন, তাদের ভাতা বাড়িয়ে দিলেন। এটা ঘুষ নয়? দিলেন কোথায়? তিনি খালি বললেন দিয়েছি। উনি এক্স স্যান্ডেলে লিখেছেন, সমাজ মাধ্যম দিয়ে কখনো সরকার পরিচালনা হয় না, সরকারি ঘোষণা হয় না। একটা সরকারি বিজ্ঞপ্তি জারি করতে হয় যে এই টাকাটা এই খাতে ফিনান্স ডিপার্টমেন্ট অমুক জায়গায় দেবে, তারপর তো বিলি বন্টন হবে। বলে দিয়ে চলে গেলেন। রাজ্যের টাকা নেই বলেই তো রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন যে রাজ্যের ... ফেটে যাবে এত টাকা দিতে। তারপরে 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট শেষ রায় দিয়েছিল 31 মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে 25% টাকা। তখন দিলেন না, একেবারে ভোট ঘোষণার 55 মিনিট আগে তিনি কেন দিলেন? কোনো সৎ উদ্দেশ্য আছে কি? এই প্রশ্নটা থাকবে। ফলে চালাকি করে তিনি কতটা পার পাবেন এ নিয়ে না আমার ঘোর সন্দেহ আছে। এই আলোচনা কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন।